অবশেষে নিয়ে এলাম সুনু সুদের দুর্দান্ত অ্যাকশন থ্রিলার ও অসাধারণ সাসপেন্স দিয়ে ভরপুর ফাতে মুভির এক্সপ্লেন নিয়ে। বাইরে ভাই, এই মুভিতে সাইবার ক্রাইম নিয়ে এমন কিছু টুইস্ট রয়েছে যা রীতিমতো তোমাকে অবাক করবে। আর তুমি যদি একজন মুভি লাভার হয়ে থাকো তাহলে কথা দিচ্ছি সম্পূর্ণ মুভি দেখার পরও এই মুভির রেশ চোখ থেকে কাটবে না। তো চলো এত পেঁচাল না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একজন স্পেশাল এজেন্টকে, যার নাম হচ্ছে ফাতে, যে কিনা একটা স্পেশাল কপস এজেন্সির জন্য কাজ করে, যাদের স্পেশালি ট্রেনিং দেওয়া হয় দেশকে রক্ষা করার জন্য। এই এজেন্সি এমন যাদের কোনো মেডেল দেওয়া হয় না, কিন্তু ধরা পড়লে নিজ দেশের সাথে কোনো সম্পর্ক নেই। এরপরের সিনে দেখানো হয় ফাতে একটি বড় হোটেলে যায়, যেখানে পৌঁছে সে সেখানকার সবাইকে মারা শুরু করে। এই সিনে খুবই মারাত্মক একটি মারামারি দেখা যায় এবং শেষে ফাতে বলে, কাহিনী এখানেই শেষ নয়, বরঞ্চ কাহিনী এখানেই শুরু। পরের সিনে আমরা দেখতে পাই 1 মাস আগের ঘটনা। পাঞ্জাবের মুয়া গ্রামে এজেন্সি অনেক আগেই ছেড়ে দিয়ে সাধারণ জীবনযাপন করছিল। সেখানে ডেইরি ফার্ম ছিল নিজের, তার কোনো পরিবার ছিল না, তাই সে বাড়াই থাকত, শান্তির জীবনযাপন করছিল, যা সে অনেক আগে থেকেই চাইতো। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে নিমরাতের হাতের চা দিয়ে তার সকাল শুরু হতো। নিমরাতকে ফাতে নিজের ছোট বোন মানত, নিমরাতও ফাতেকে নিজের ভাই মানত। তারপর জানা যায় নিমরাতের একটি ছোট দোকান ছিল, যেখানে সে অ্যাপসের মাধ্যমে ঋণ নিয়ে দিতে পারত গ্রামবাসীদের। ফেক লোন অ্যাপ থেকে লোন তো সবাই পেত, কিন্তু টাকা পরিশোধ করার পরও অ্যাপস থেকে কল দিয়ে ব্ল্যাকমেল করা হতো আরও টাকা দেওয়ার জন্য। তখন সবাই নিমরাতের কাছে যায় এই বিষয়ে কথা বলতে, আর কয়েকজন অলরেডি আত্মহত্যাও করে নিয়েছে, যার দায় নিমরাত নিজের উপর নিচ্ছে, কারণ এই অ্যাপসের এজেন্ট ছিল সে। আর গ্রামের সবাইকে এই কষ্টের মধ্যে সে দেখতে পারছিল না। তখনই নিমরাতের কাছে খুশি নামের একজনের মেসেজ আসে। সে বলে যে, তোমাকে লোনগুলো দিয়েছে, আমি তোমাকে তাদের সাথে দেখা করাতে পারবো, কিন্তু তার জন্য তোমাকে দিল্লি আসতে হবে। এখন সে সেখানে না চাইতেও যায়। পরের সিনে সাইবার মাফিয়ার হেড নাসির উদ্দিন শাহ রাজাকে দেখানো হয়। রাজা এমন একজন লিডার যে ওই লোন স্ক্যাম পুরো দেশে ছড়িয়ে রেখেছে। এরকম আরও অনেক স্ক্যাম করে মানুষকে ঠকাচ্ছে। নিমরাতের মা ফাতে সিং এর কাছে আসে এবং বলে, নিমরাত কিছুদিন আগে দিল্লি গিয়েছে, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। তখন ফাতে সকল কিছু জানতে পারে এই স্ক্যাম সম্পর্কে। তখন সে অনেক কিছু খোঁজাখুঁজির পর জানতে পারে এই স্ক্যাম শুধু এই গ্রামেই নয়, সম্পূর্ণ দেশেই হচ্ছে। পরদিন ফাতে দিল্লিতে চলে আসে পুরো গ্রুপকে ধরতে আর নিমরাতকে খুঁজে বের করতে। তখন সে নিমরাতের ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে খুশির নাম্বার খুঁজে পায়। খুশিকে কল করলে সে বলে, নিমরাতের সম্পর্কে জানতে হলে কাল আমার সাথে দেখা করো। পরদিনই ফাতে চলে আসে খুশির সাথে দেখা করতে, কারণ নিমরাত পাঞ্জাব ছাড়ার আগে শেষবার খুশির সাথেই কথা বলেছিল। আসলে ওরা দুজনে মিলে চাড্ডা নামের একজনকে এক্সপোজ করতে চাচ্ছিল। দেশের প্রায় সব লোন অ্যাপ চাড্ডাই দেখত। তখন খুশি ফাতেকে একটি ভিডিও দেখায়, যেখানে চাড্ডা নিমরাতের সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছিল। যদিও খুশি জানে না সে চাড্ডা নিমরাতকে কোথায় রেখেছে, কিন্তু সে চাড্ডার গোপন আস্তানা সম্পর্কে জানে। এখন সে এক সিনেমা হলের মধ্যে তার গোপন আস্তানা গড়ে তুলেছে। তারপরেই ফাতে সেই হলের বাইরে চলে আসে এবং সে একটি চায়ের স্টলে বসে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। চাড্ডা সেই হলের মধ্যে আসলে ফাতে ঢুকে যায় সেখানে। এই জায়গাটি একটি কল সেন্টারের মতো সাজানো ছিল। এখান থেকেই তারা তাদের অবৈধ 2 কাজ করত। ফাতে এসে চাড্ডাকে নিমরাতের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু চাড্ডা নিমরাত সম্পর্কে কিছুই বলতে পারে না। সে আরো বলে, আরে জানা, ঠিক আছে, আমি খুঁজব, আর যদি পাই তবে কয়েকদিন রেখে ব্যবহার করে তারপর তোকে দিয়ে দিব। এখন তুই যা এখান থেকে। ফাতে সেখান থেকে দরজা পর্যন্ত যায়, কিন্তু বাহিরে বের না হয়ে দরজা বন্ধ করে ভিতরে চলে আসে আর তাণ্ডব লীলা শুরু করে দেয়, আর তাদের বেদরক মারতে শুরু করে এবং সে এক নিমিষে সবাইকে মেরে দেয়। তখন চাড্ডা তাকে মাফ করে দিতে বললে ফাতে বলে, তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আর ওই অফার নেই। অফার শেষ হয়ে গেলে সেটা ডায়াল করলে আর লাভ হয় না। এরপর ফাতে চাড্ডাকে মেরে ফেলে আর তার ফোন থেকে সব ডিটেলস নিয়ে নেয়। তারপর সে সেখানে থাকা সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে। বিকালবেলা সেখানে অনেক পুলিশ আসে, কিন্তু তারা ঘটনাস্থলে তারা কোনো প্রমাণ, সিসিটিভির ফুটেজ
বা ফিঙ্গারপ্রিন্ট কিছুই খুঁজে পায় না। উপায় না পেয়ে তারা আশেপাশের সব বিল্ডিংয়ের ফুটেজ, সিসিটিভির ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এই খবর খুব দ্রুতই রাজা পর্যন্ত পৌঁছে যায়। তারপর তিনি লিড নামের একজনকে পাঠায় সত্য প্রকাশের কাছে চাড্ডার মৃত্যুর পেছনের রহস্য জানতে। অপরদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ খুঁজে পায় এবং সেখানে তারা ফাতেহাকে দেখতে পায়, আর তাকে একই জায়গায় 4 ঘন্টা বসে থাকতে দেখে পুলিশের তার উপর সন্দেহ হয়। তাই তারা ফাতেহার উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে। এই পর্যায়ে এন্ট্রি হয় সত্য প্রকাশের। সত্য অত্যন্ত চতুর ও বিপজ্জনক একজন ব্যক্তি। রাজার লোক লিও তার সাথে অনেক বাজে ব্যবহার করে আর বলে, আমার বস তোমার উপর অনেক রেগে আছে, তুমি এখনো চাড্ডার খুনিকে খুঁজে বের করতে পারছো না কেন? এই প্রশ্নে প্রকাশ তার উপর রেগে যায় এবং তাকে চপস্টিক দিয়ে মেরে ফেলে। আর প্রকাশ অন্যজনকে বলে, আমার ভীষণ তোর বসের থেকেও অনেক বড়, আমার সাথে কথা বলতে হলে বুঝে শুনে কথা বলতে হবে। তখন এই লোকটি ক্যারাম খেলছিল। এটা দেখে প্রকাশ তাকে বলে, চল তোকে বাঁচার একটা সুযোগ দিলাম, এই গুটিটা যদি তুই ফেলতে পারিস তাহলে তুই বেঁচে যাবি, আর যদি না পারিস তাহলে তোর মরতে হবে। লোকটি এই কথা শুনে অনেক ঘাবড়ে যায় আর সে গুটি ফেলতে পারে না, যার ফলে প্রকাশ তাকেও মেরে ফেলে। এদিকে দেখা যায় পুলিশ দুটি ফাতেহাকে ফলো করছিল। পাশে থেকে লুকিয়ে একজন ফাতেহার ছবি তুলছিল। ফাতেহা তখনই বলে, সামনে থেকেও ছবি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিশীথ বিশ্বাস নামের একজন পুলিশ অফিসার এসে বলে, তোকে কিভাবে খুঁজে বের করলাম, এটা দেখে কি তুই শক খেয়ে গেছিস নাকি? কিন্তু ফাতেহা জানায়, তার এটা তো একদমই সহজ। ওই হলের পাশে থাকা দোকানে আমি টানা 4 ঘন্টা বসেছিলাম। সেখান থেকে আমার ছবি কালেক্ট করে ফেস রেকগনিশন সফটওয়্যারের মাধ্যমে আমার নাম্বার খুঁজে বের করেছেন আর সেটা ট্যাগ করে এখানে চলে এসেছেন। তখন নিশীথ জানতে চাই, তুই এখানে 4 ঘন্টা বসে কি করছিলি? উত্তরে ফাতেহা জানাই, আমার গ্রামের এক মেয়ে হারিয়ে গেছে, ওর নাম নিমরাত, ওকে খুঁজতে আমি দিল্লিতে এসেছি। আর ওই দোকানের চাটা কিন্তু খুব মজা, তার একদিন ট্রাই করে দেখবেন। এদিকে প্রকাশকে কল দেয় রাজা আর বলতে থাকে, আমাদের সব ফাইল ওর দখলে, আর রিসেন্টলি কুশির কন্টাক্টে যে এসেছে সে নাকি চাড্ডার খুনের সাথে জড়িত, তাড়াতাড়ি ওর খোঁজ লাগাও। সন্ধ্যাবেলাতেই প্রকাশ কয়েকজন লোক পাঠায় ওই হোটেলে যেখানে ফাতেহা আছে। ওদের আসার আভাস পেয়েই ফাতেহা হোটেল থেকে কেটে পড়ে আর তারা সেখানে গিয়ে কাউকেই পায় না। অন্যদিকে ফাতেহা ওদেরকে গোপন ক্যামেরা দিয়ে দেখছিল। এটার একটা স্ক্রিনশটও নিয়ে নেয় ফাতেহা। কিছুক্ষণ পরে কুশি তার সাথে দেখা করতে আসে আর বলতে থাকে, পাঞ্জাবের ডেইরি ফার্মে একজন দিল্লিতে আসে, চাড্ডার সম্পর্কে জিজ্ঞেস করে। তারপরও ওর সাথে দেখা করতে যাই। কয়েক ঘন্টা পরেই দেখা যায় চাড্ডা আর তার লোকেরা মারা গেছে। খুশির আর বুঝতে বাকি থাকে না যে এর পিছনে ফাতেহা রয়েছে। খুশি ফাতেহাকে সতর্ক করে এবং তাকে বলে যে এখন বাইরে ঘোরাফেরা করলে পুলিশ তাকে ধরতে পারে। তাই খুশি তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে সাইবার মাফিয়া সম্পর্কে সবকিছু জানায়। আরও জানায়, তারা শুধু লুন প্রতারণা করছে না, বরং তারা আস্তে আস্তে পুরো দেশকে ধ্বংস করছে। এই কথাবার্তার সময় খুশি তার কাছ থেকে তার সম্পর্কে সত্যি জানতে চায় আর বলে, তুমি আসলে কে আর কি করো তুমি? ফাতেহা তখন তার কাহিনী বলতে শুরু করে। সে একজন স্পেশাল ওপিএস এজেন্ট ছিল, সে দেশের জন্য সবকিছু বাজি রাখতে প্রস্তুত ছিল। সে আরও বলে, আমাদের সরকারি কাজ বেসরকারিভাবে করতে হতো, যদি কোনো মিশনে গিয়ে ধরা পড়ি তবে আমি ওদের কেউ না, আর যদি সাকসেসও হই তাও কোনো মেডেল পাবো না। কিন্তু সে তার পরিবার ও প্রিয়জনকে হারানোর পর কর্মজীবন থেকে সরে আসে এবং একটি শান্তিপূর্ণ জীবন সন্ধানের সিদ্ধান্ত নেয়। গল্প শেষ হলে ফাতেহা রাজা ও সত্য প্রকাশের সম্পর্কে জানতে চাই। তখন খুশি বলে, ওরা চাইনিজ সাইবার ক্রাইমের সাথে যুক্ত এবং তারাই এটা চালু করেছিল আর চাড্ডার মতো লোকদের দিয়ে এটা পরিচালনা করত। ফাতেহা জানতে চাই, এরা যদি এত বড় মাপের লোক হয় তাহলে এদের সাথে নিমরাতের কি সম্পর্ক? উত্তরে খুশি বলে, নিমরাতের সাথে আমার সম্পর্ক থাকায় নিমরাতকে দিয়ে আমাকে ধরতে চেয়েছিল। তারপরেই খুশি ঘরের একটি গোপন দরজা খুলে দেখা যায় ভিতরে কম্পিউটারাইজ সিস্টেম। তারপর খুশি ফাতেহাকে তার কিছু কলিগের সাথে পরিচয় করিয়ে দেয় আর মেয়েটাকে হোটেলে আসা গুন্ডাদের ছবি দিয়ে তাদের ডিটেলস জানতে চাই। মেয়েটা বলে, কিছুটা সময় লাগবে, তাহলে আমি ডিটেলস কালেক্ট করে দিব আপনাকে। রাতের বেলা খুশি ঘুমিয়ে পড়ে আর ফাতেহা রিসার্চ করতে থাকে আসলে যারা সাইবার দুর্নীতি করে ওদের জাল অনেক দূর দিয়ে চড়ানো। ফাতেহা রিসার্চ করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ে।
পরদিনই সে চলে আসে আয়াপ্পার সাথে দেখা করতে। সে যখন এজেন্সিতে ছিল তখন আয়াপ্পা তার বস ছিল। তিনি ফাতেকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তাকে তার নিজের ছেলের মতোই দেখত। কারণ মিশনে গিয়ে ফাতে মারা গিয়েছিল, অর্থাৎ সে এটা বিশ্বাস করিয়েছিল সবাইকে যে সে মারা গেছে। তখন আয়াপ্পা তাকে জানায়, আমি তোমাকে এখন তেমন একটা সাহায্য করতে পারবো না, কারণ এজেন্সি এখন আমার তেমন একটা পাওয়ার নেই। এটা শুনে ফাতেহা বলে, কিছুই দরকার নেই আমার স্যার, শুধু আপনার হাতের এক কাপ চা খেতে এসেছিলাম। তারপর পরেই সত্য প্রকাশের ছবি দেখিয়ে ফাতেহা জিজ্ঞেস করে, এ কে স্যার? ওর ছবি দেখে আয়াপ্পা কেন জানি অনেক চিন্তিত হয়ে পড়ে আর জিজ্ঞেস করে, ওর সাথে তোমার কি সম্পর্ক? সত্যপ্রকাশ কিন্তু অনেক বিপজ্জনক লোক। পরে এক এয়ারটে এসে সত্যপ্রকাশ আর রাজার সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করে আয়াপ্পা জানায় তারা কোথায় থাকে, সিকিউরিটি কেমন, সবকিছু সম্পর্কে। কিন্তু সে ফাতেকে জিজ্ঞেস করে, তুমি এগুলো সম্পর্কে জেনে কি করবে? তখন ফাতে তাকে নিমরাতের সম্পর্কে জানায়, আর সে বলে, আমি আর শেষ দেখে ছাড়ব। পরবর্তীতে আমাদের সত্যপ্রকাশকে দেখানো হয় সে খুশি আর ফাতেহাকে মরিয়া হয়ে কুদছিল, আর সে তাদের মারার পরিকল্পনা করছিল। এর মধ্যে ফাতে তার লোকদের মেরে তার সামনে চলে আসে। তখন ফাতে প্রকাশকে বলে যে, তুই আমাকে কুদছিলি, দেখ আমি তোর সামনে চলে এসেছি। সে আরো বলে, তোর ভাগ্য খারাপ যে নিমরাতের নিখোঁজ হওয়ার পিছনে তোরও হাত আছে। আমি জানি না যে নিমরাত কার কাছে আছে, কিন্তু যদি তোর এখান থেকে বের হয় তাহলে তোর কবর আছে। আর কাল থেকে তোর সকল 2 নাম্বার দান্দার দোকান বন্ধ কর। এর সাথে সাথে সে একটি গল্প বলে, গাজীপুরে 12 বছরের এক ছেলে ছিল, সে জীবনে বড় কিছু হতে চাইতো। গ্রামের মানুষরা তাকে নিয়ে অনেক গর্ব করত, কিন্তু ওর বাবা ওকে প্রচুর মারধর করত। একদিন হঠাৎ ওর বাবা বিদ্যুতের তারে আটকে মারা যায়। এতে পুরো গ্রাম চিন্তিত হয়ে পড়ে, এখন ছেলেটার কি হবে? কিন্তু তারপর থেকে ছেলেটাকে কেউ দেখেনি। আমার মনে হয় ওর বাবা দুর্ঘটনায় মারা যায়নি, তার ছেলেই মেরে ফেলেছিল ওকে। তোর কি মনে হয়? তুইও গাজীপুর থেকে এসেছিস তাই না প্রকাশ? তখনকার সেই 12 বছরের ছেলেটাই এখনকার সত্যপ্রকাশ। এটা ফাতে খুব ভালো করেই জানতো। তখন ফাতে বলে, আমি আগে যা করতাম তা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় তোদের জন্য আবার শুরু করতে হবে। পরবর্তীতে তাকে একদিনের সময় দিয়ে ওখান থেকে চলে যায় ফাতে, কিন্তু যাওয়ার সময় দেখা যায় সে সত্যপ্রকাশের সব লোককে মেরে দিয়েছে। ফাতে চলে যাওয়ার পর প্রকাশ নিমতলার কাছে চলে আসে আর বলতে থাকে, তোর মতো সাধারণ এক গ্রামের মেয়ের জন্য এতজনকে মেরে দিয়েছে, মনে হয় তোর সাথে ওর কোনো ইমোশনাল কানেকশন রয়েছে। পরবর্তীতে সত্যপ্রকাশের লোক কুশিকে ধরতে তার বাড়িতে চলে যায়। এক পর্যায়ে তারা কুশিকে খুঁজেও পায়, কিন্তু এরই মধ্যে ফাতে চলে আসে আর সে সবাইকে মেরে কুশিকে বাঁচিয়ে নেয়। তখন কুশি এসে ফাতেকে জড়িয়ে ধরে কুশি তাকে ভালোবেসে ফেলে। এরপর আমরা রেজাকে দেখতে পাই, তার সেক্রেটারি এসে বলে, সার্ভারে মেল ওয়্যার দিয়ে এসেছি, আমাদের টার্গেট ফুলফিল। তখন রাজা বলে, 63,000 গ্রাম সেখানকার 82 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আর মঞ্জিল শুধু একটা, সব অ্যাকাউন্টে একটা ক্লোন মেসেজ যাবে। তখন 82 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আমার। ঘটেও ঠিক তেমনটাই, সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে থাকে। এতে মানুষের মধ্যে অনেক ভয় ঢুকে যায়, কিভাবে তাদের সবার ব্যাংক থেকে অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যাচ্ছিল। ওরা কেউ কিছুই বুঝতে পারছিল না। এতে সবাই ব্যাংকের সামনে গিয়ে আন্দোলন করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এগুলো দেখে ফাতেহা বলে, আমি শিওর এসব ব্যাংকের অ্যাকাউন্টে মেল ওয়ার্ড দেওয়া হয়েছে, ক্লোন SMS এর মাধ্যমে টাকা গায়েব করছে। এটাতে ফাতেহা বুঝে যায় ওরা এবার বাকি ব্যাংকগুলোকে টার্গেট করবে। এদিকে রাজা একটা প্ল্যান করে বসে ফাতের ফেস ব্যবহার করে একটা ভিডিও আপলোড করে দেয়, যেটাতে ফাতেহা বলেছিল, 63,000 গ্রাম 82 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আর মঞ্জিল একটা, আমাকে থামাতে পারলে থামা তোরা। এই ভিডিওটা গোটা দেশে ভাইরাল হয়ে যায়। দেশের সবাই জেনে যায় তাদের অ্যাকাউন্টের টাকা গায়েব হওয়ার পেছনে ফাতে সিং রয়েছে, আর তার সহযোগী ছিল খুশি শর্মা। এই ভিডিওর জন্য তাদের দুজনের নামে মামলা হয়ে যায়। দুজনেই পুলিশের থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তার একটি স্থানে এসে পৌঁছায় যেখানে ছিল খুশির বাকি সহযোগীরা। তখন সবাই মিলে টাকা ট্রান্সফারটা আটকানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছিল। তখনই নিষেধ বিশ্বাসের কল আসে, আর তিনি ফাতেহাকে বলে,
কিরে, যে মেয়েকে খুঁজতে তুই গ্রাম থেকে এসেছিলি তার কথাই ভুলে গেলি এই টাকার চক্করে। অন্যদিকে প্রকাশ বলে, তুই আমাকে একটা কাহিনী শুনিয়ে গিয়েছিলি, এখন আমি তোকে একটা তামাশা দেখাবো। তারপর সে একটা লিঙ্ক দেয় ফাতেয়াকে। এটা ওপেন করতেই দেখতে পাই বিদ্যুতের চেয়ারে নিমরাত। তখন প্রকাশ জানায় এই তামাশা দেখার জন্য 20 লাখ ভিউ লাগবে। যখন 20 লাখ ভিউ হবে কারেন্টের পাওয়ার অনেক বেড়ে যাবে আর মারা যাবে নিমরাত। তো ওকে বাঁচাতে পারলে বাঁচিয়ে নে। তখনই ফাতে সবাইকে ওর লোকেশন ট্র্যাক করতে বলে। তখন এক একজন এক এক লোকেশন পাচ্ছিল, কিন্তু কেউই সঠিক লোকেশন খুঁজে পাচ্ছিল না, কারণ এই ভিডিওটা হাইলি ইনস্ক্রিপ্ট করা ছিল। এই ভিডিও থেকে কোনোভাবেই ওর আইপি অ্যাড্রেসটা পাওয়া সম্ভব না। আস্তে আস্তে ভিউ বাড়ছিল, সাথে বিদ্যুৎও। এক পর্যায়ে 20 লাখ ভিউ পার হলে মারা যায় নিমরাত। এইটা দেখে ফাতে অনেক ভেঙে যায়, কেননা নিমরাতকে সে সবসময় ছোট বোনের মতোই দেখত। এই ভিডিওটা দেখে সবাই কেঁদেছিল। এর মধ্যেই তারা নিশীথ বিশ্বাসের লোকেশন পেয়ে যায়। তারপর ফাতে আর খুশি চলে আসে সেই হোটেলে। এক এক করে সব গার্ডকে মেরে চলে আসে নিশীথের রুমে। তারপর সেখানে থাকা মেয়েকে তাড়িয়ে মারতে থাকে নিশীথকে। এক ঝটকাতেই নিশীথকে মেরে ফেলে। ফাতে সেখান থেকে সুজাত চলে আসে প্রকাশের আস্তানায়। পাশের বিল্ডিংয়ে একটা স্নাইপার সেট করে সব কিছু শিখিয়ে দেয় খুশিকে, এভাবে গুলি করতে হয়। কিন্তু খুশি তো এটা আগে কখনোই করেনি, আর সে জানায় যে এটা তার সম্ভব নয়। তারপরও ওকে খাবার দিতে বলে চলে যায়। ফাতের সাথে সাথে এই গাড়ি নিয়ে এন্ট্রি নেয় প্রকাশের আস্তানায়, আর এক একজনকে গাড়ি দিয়ে পিষে মারতে থাকে। তারপর বন্দুক হাতে যেতে থাকে উপরের দিকে। সবাইকে এমনভাবে মারছিল যেন এতগুলো লোক ফাতের কাছে কিছুই না। এদিকে প্রথমবার গুলি করলে খুশি নিজেই পড়ে যায়। পরে ঠিকঠাকভাবে কাভার দিয়ে কয়েকজনকে মেরে কেউ চলে আসে প্রকাশের আস্তানায় আর সার্ভার রুমে গিয়ে একটি চিপ লাগায়। ঠিক তখনই প্রকাশ এসে পড়ে আর খুশিকে দেখে ফেলে। তখন খেয়াল করে দেখে সিস্টেম হ্যাক হয়ে গেছে, আর খুশির সহযোগীরা ততক্ষণে তাদের অ্যাক্সেস পেয়ে গিয়েছে। এর ফলে রেজার সিস্টেম ফ্রিজ হয়ে যায়। কিছুতেই ওরা অ্যাক্সেস নিতে পারছিল না। এটাতে অনেক রেগে গিয়ে প্রকাশ খুশিকে ধরে এনে ওই কারেন্টের চেয়ারে বসিয়ে দেয়। এবার খুশির পালা। ঠিক তখনই ফাতেয়া চলে আসে আর প্রকাশের হাতে গুলি করে খুশিকে বাঁচিয়ে নেয়, আর সেই কারেন্টের চেয়ারে বসিয়ে দেয় প্রকাশকে। এতদিন সে যেভাবে মানুষকে মারত, এখন তাকেও ঠিক সেভাবে মারা হবে। সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও লাইভ করা হচ্ছিল। আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে এবং 20 লাখ ভিউ হতেই মারা যায় প্রকাশ। এইদিকে এই সব কিছু দেখছিল রেজা। পরে সেখান থেকে ফাতে সুজা চলে যায় রেজার আস্তানায়। সেখানে 200 লোক নিয়ে রেজা তার জন্য অপেক্ষা করছিল। এখানে সে ফাতে 100 জনকে মুহূর্তের মধ্যে মেরে দেয়, আর এই সিনটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। তারপর ফাতে একটি ভয়ানক বিস্ফোরণের সম্মুখীন হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু অজ্ঞান অবস্থাও সে নিমরাতের কথা বলতে পারছিল না। মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ায় ফাতে। সে উঠে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও তাকে থামানো প্রায় অসম্ভব ছিল। সে চোখের পলকেই সবাইকে মেরে দেয়। তখন দেখা যায় ফাতের তাণ্ডব নীলা। সবাইকে মেরে ফাতে চলে আসে রেজার কাছে। তখন সেক্রেটারি রেজাকে বাহিরে রেখেই দরজা লাগিয়ে দেয়, কিন্তু রেজা বলে, দরজা বুলেট প্রুফ না, আমার আগে তুই মরবি। ঠিক তখনই ফাতে সেক্রেটারিকে মেরে দেয়। রাজা বলতে থাকে, তোমার মতো আমিও একই এজেন্সিতে কাজ করেছি, হঠাৎই একদিন বন্ধ করে দেওয়া হয় সেটা। এতদিন আমরা প্রয়োজনীয় ছিলাম, আর এখন হয়ে গেছে ওদের বোঝা। এই জন্যই আমি এসব কাজ শুরু করে দিয়েছি। এই কথা শুনে ফাতের একটুও দয়া হয় না রেজার উপর। তৎক্ষণাৎ সে রাজাকে মেরে ফেলে আর বলে, আমি তোর মতো না, এখনো দেশের জন্য জান দিয়ে দিব, আর প্রয়োজন হলে 1000 জনের জান নিয়েও নিব। সবকিছু শেষ হবার পরে ওরা দুজন দেখা করে। তখন খুশি জানায়, আমি আবারও লন্ডন চলে যাব, আর এখানকার মানুষকে আমি অনেক মিস করব। আর ফাতে বলে, এখানকার মানুষরাও তোমাকে অনেক মিস করবে, আর আমি গ্রামে গিয়ে নিজের একটা ডেইরি ফার্ম দিব। এরপর একে অপরকে বিদায় জানিয়ে চলে যাই। আর এই দুজনের মনেই অনেক খারাপ হয়ে যায়। কেউ কাউকে কোনো মতেই ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু শেষমেশ তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই কেউ একজন ওদের স্নাইপার দিয়ে টার্গেট করে গুলি চালায়, আর এর মাধ্যমেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। কিন্তু তোমরা এখন কমেন্ট করো,
এই মুভিটি কি সত্যি এখানেই শেষ?